নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে কবিতা কর্নারের অ্যানুয়াল প্রোগ্রামের আগের দিন। আমাদের কবিতা কর্নারের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল 18ই মে, আর আগের দিন আমি আর সুমন গিয়েছিলাম নার্সারিতে গাছ কেনার জন্য। এইবারে মিশের ইচ্ছে ছিল যে যত গেস্ট আসবে তাদের সবাইকে একটা করে গাছ দেওয়া হবে। এর জন্য আমি আর সুমন এর আগে এসেই একবার দেখে গিয়েছিলাম যে কী গাছ নিয়ে যাব, আর বলে গিয়েছিলাম যে অ্যানুয়াল প্রোগ্রামের আগের দিন আমরা এসে নিয়ে যাব গাছগুলো। নার্সারির কাকা অনেকদিন আগে থেকেই আমাদের পরিচিত, অনেক ছোটবেলা থেকেই গাছ বসায়, আর প্রত্যেক বছর গাছ এই নার্সারি থেকেই নিয়ে যায়। আর বিয়ের পর থেকে আমিও এই নার্সারিতেই এসেছি। সেই কারণের জন্য মিশা আমাদেরকে বলেছিলেন যে তোরাই গাছের দায়িত্বটা নিয়ে নিস, আর আমাদেরও সেরকম কোনো অসুবিধা হয়নি। নার্সারিতে এসে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কি কি গাছ রয়েছে। তার মধ্যে দেখলাম পদ্ম গাছের চারাও রয়েছে। আগের বছরও দেখেছিলাম, তবে অনেকগুলো মরে গিয়েছিল। এবারে তো সিজন, এটা পদ্ম ফুল ফোটার। আমরাও বাড়িতে পদ্ম ফুলের গাছ বসিয়েছি, দেখাবো পরে। পদ্ম ফুলের বীজগুলো অনলাইন থেকে আনিয়েছিলাম, জানি না ভালো হবে কিনা। আপাতত গাছ তো বেরিয়েছে। আমরা কাকাকে বলেছিলাম যে আমরা প্যাকেট সহিত গাছ নিয়ে যাব না, তুমি যদি আমাদেরকে টবে গাছগুলো বসিয়ে দাও তাহলে ভালো হয়। সেই মতো বলেছিল হাতে সময় নিয়ে কিছুক্ষণ আগে আসতে। আমরাও সেরকমই গিয়েছিলাম। এটা পরের দিন সকালবেলা এই গাছগুলো বসিয়েছি। পদ্ম গাছের পাতাগুলো সবেমাত্র বেরোতে শুরু করেছে। যদি পদ্ম ফুল ফোটে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করব। আর আমাদের ছাদ বাগানে এখনও এই শীতের গোলাপগুলো এই গরমেতেও গোলাপ ফুল ফুটিয়ে যাচ্ছে। প্রতি বছরই সারা বছর গোলাপ ফুল একটা দুটো করে ফুটতেই থাকে। এই গাছগুলো আগের দিন নার্সারি থেকে এনেছিলাম যখন গাছ কিনতে গিয়েছিলাম। কিছু গাছ মিশের বাড়িতে আগের দিন রাত্রেবেলায় রেখে আসব, কিন্তু খুব বৃষ্টি নামায় আর যেতে পারিনি। তাই আজকে সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম মিশের বাড়িতে কিছু গাছ রেখে আসতে, আর কিছু গাছ বিকালে আমরা নিয়ে যাব। কিন্তু বেরোনোর সময় ভিডিওটা করলেও পরে আর ভিডিওগুলো করা হয়ে ওঠেনি। মিশের বাড়িতে গাছ দেওয়ার পর মিশের আরও কিছু কাজ বাকি ছিল। মিশ বলল আমার সময় হয়ে উঠছে না, তুই যদি একটু করে নিস ভালো হয়। আমাদেরও হাতে সময় ছিল, তাই আমরা এরকম কোনো কাজ না থাকায় মিশকে বললাম আমরাই কাজগুলো করে নেব। কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে বেজে গিয়েছিল 1:30, আর এদিকেও সময় হয়ে গিয়েছিল রেডি হয়ে বেরোনোর, কারণ বিকালেই তো আমাদের অনুষ্ঠান শুরু হবে। তাই আমি কাজগুলো শেষ করছিলাম আর সুমন আমার জন্য রান্না করছিল। সুমন ভীষণ হেল্পফুল, আমাকে সেভাবে কোনো কাজ করতেই হয় না বাড়িতে, ওই কাজগুলো করে ফেলে। আমার যদি একটু কাজ থাকে ও বলে তুমি তোমার কাজ করো, আমি রান্নাগুলো করে নিচ্ছি। ওদিকে রান্না সেরে খাওয়া দাওয়া শেষ করতে বেজে গিয়েছিল 3টে। 3:30-এর মধ্যে রেডি হয়ে 3:45-টায় বেরিয়ে পড়েছিলাম যেখানে আমাদের অনুষ্ঠান হবে সেখানে যাওয়ার জন্য। আমাদের পৌঁছানোর কথা ছিল 4টেতে, সময় করে না উঠতে পারায় 4টের সময়ই বেরিয়েছি প্রায়। মিশের বাড়িতে সকালবেলা কিছু গাছ নামিয়ে দিয়ে আসার একটা বড় কারণ হলো আমরা স্টুডেন্টরা মিলে ঠিক করেছিলাম মিশকে আমরাও একটা গাছ দেব, যেটা সুন্দর একটা টবের মধ্যে থাকবে। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন একটা বুদ্ধের টবের মধ্যে আমরা একটা গাছ বসিয়েছি। ওই গাছটা আমরা মিশকে দেব। ওইটা অনেকটা ভারী ছিল, আর মিশের গাছের সংখ্যাও অনেকগুলো ছিল, তাই কিছু গাছ আগেই মিশকে নামিয়ে দিয়ে এসেছিলাম। আমরা পৌঁছে গিয়েছি শ্রীরামপুর টাউন হলেতে, যেখানে আমাদের অনুষ্ঠান ছিল। পৌঁছানোর পরে দেখি স্যার আর আমি একই রঙের জামা পরে এসেছি, যেটা ঘটনাচক্রে হয়ে গিয়েছে। তারপর দেখি মিশ সাজতে সাজতে কোথাও একটা কাজে গিয়েছিল, সেই সবে ফিরছে। টিনার দিকে তাকাও। আর এনেছো কাপড়গুলো সফট, এই কাপড়গুলো খুব সফট। আমার আবার এই হ্যান্ডলুম গুলো এগুলো আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দেবো। এটা হচ্ছে আমাদের ব্যাক স্টেজের গল্প। এরকম তো অনেক গল্প থাকে যেগুলো ক্যামেরাবন্দি করা হয়ে ওঠে না। আমরা স্টেজেতে কতক্ষণ দাঁড়াই, কিন্তু তার পিছনে এই ব্যাক স্টেজটা এত আনন্দের জায়গা থাকে, অনেক কিছু শেখারও জায়গা থাকে, তাই সেটা আমরা কোনোভাবেই মিস করতে চাই না। এই স্টেজের থেকেও ব্যাক স্টেজের গল্প আনন্দটা অনেক বেশি স্মৃতি হয়ে থাকে আমাদের প্রত্যেকের জীবনে। আমরা যারা অনুষ্ঠান করি তারা আমরা খুব ভালো করেই জানি।
এবারে আমাদের ঠিক করেছিলেন আমাদের প্রত্যেক পার্টিসিপেটের জন্য একটা করে মেডেল থাকবে। এটা আমাদের পুরস্কার। মিশের কাছে অনেক রকমের প্রাইজের অপশান থাকে, যেমন মান্থলি টেস্টে, তারপর অ্যানুয়াল এক্সাম, অ্যাটেন্ডেন্স, এরকম বিভিন্ন রকমের প্রাইজ থাকে মিশের কাছে। কিন্তু অনেক বাচ্চা থাকে, তার মধ্যে কোনোটা যখন হতে পারে না তাদের মনেও দুঃখ হয়, বন্ধুরা পাচ্ছে কিন্তু সে পাচ্ছে না। তাই এবার এই বছর থেকে মিশ ঠিক করেছেন প্রত্যেকজনকে একটা করে গিফট দেবেন। একটা নতুন চিন্তা ভাবনা আপনারা এরপরেই দেখতে পাবেন। আর পুরো নাচটা কোরিওগ্রাফি করেছে পল্লবীদি, যে এখন অ্যাঙ্কারিং করছে। আর এখন তোমাদের সামনে আমি, হে দেবতারা, তোমাদের কামনাকে প্রত্যাখ্যান করার শক্তি নেই আমার। কেননা যে হতে পারতো আমার পরিত্রাণ, শরীর স্পর্শ করলে সব অপবিত্র হয়ে যায়। যেমন তবে দুষ্টগুলো শহরের ইতিহাসে যে প্রশ্ন সারা হয়ে গেল, সেই পবিত্র সেই অপবিত্র তার মর্যাদা আছে কার নেই? এই প্রশ্নগুলো হয়ে গেছে, যার উত্তর মেলে না আজও। তাই সন্তানিকার কণ্ঠ আত্মদের নারী রাখি নয়, তা আত্মমর্যাদার ভগবান। দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলা ছুটে বেড়ায় সোনায় মোড়া সেই ছবি। শেষ যাকে দেখলেন স্টেজেতে কবিতা বলতে, সেটা হচ্ছে সোমাদি। প্রচণ্ড যন্ত্রণা, শরীর খারাপের মধ্যেও চলে এসেছে অনুষ্ঠানের মধ্যে, আর আমাদেরকে সবাইকে সারপ্রাইজ দিয়েছে। সারপ্রাইজ মানে সোমাদির আসার কথাই ছিল না। সোমাদির এত শরীর খারাপ যে উঠতে পারছিল না, কিন্তু তার মধ্যেও ও যে এসেছে এটাই আমাদের কাছে সারপ্রাইজ। নির্যাতন খুনের ঘটনা, এখানেও পিজিটি অর্থ বয়ানগিরে প্রশ্ন। শিক্ষক শিক্ষিকা ঐক্য মঞ্চ, তারপরে স্বাভাবিক হয় বলে শিশুর ওপর রাগ করো, তোমরা যেসব পুরো বোকা ভারতকে ভাগ করো। যুদ্ধটাও যেন তারই একটা প্রতিচ্ছবি। যে ছেলেটা একদিন স্বপ্ন দেখত এমবিবিএস পাস করে ডাক্তার হওয়ার, সেও হয়তো অপবিত্রতায় সামান্য বেতনের কোনো জ্ঞান জায়গায়। যে মেয়েটি একদিন পুকুরে তার মন দিয়ে সারাটা দিন বেঁচে থাকত, সেও হয়তো পরিবারের চাপে এখন সুপ্রীতি নেই। আমরা সবাই জানি বর্তমান দিনে চাকরি যুদ্ধ বলো, যুদ্ধ বলা যায় কি? এক জীবনের মধ্যে আলো হাজার জীবন যুদ্ধ থাকে। যুদ্ধ থাকে হাল ছুড়ে আর ঘুম না আসা চন্দ্র করায়। যুদ্ধ জাগে এই বুকে আর কাল করা আঁশ গভীর গলায়। যুদ্ধ মানে যখন যেমন তখন তেমন মানুষরা। যুদ্ধ মানে ঘুমটি টেনে জল কাঁচা সব রোগ দেওয়া। এসব যদি যুদ্ধ না হয়, যুদ্ধ তবে কিসের লড়াই? সারা জীবন রয়েছে মানুষ নিজের নিজের ছোট্ট লড়াই। যুদ্ধ মানে খা করা পেট, এক ফোঁটা নুন ভাতের থালি। যুদ্ধ মানে কালো মেয়ের কন্যা পাওয়া
বিরুদ্ধে বলো দশ কথা, ভর্তিরা বল তোমাদের আজ ডাক নাম রাখে ব্যর্থতা। হোক ডাক্তার, কলেজ পড়ুয়া, মহাকাশকারী শিক্ষিকা, সামনের দেশে সব একাকার, আমরা সবাই ভর্তিতা। আমাদের সমবেত প্রত্যেকের সূর্য মন্ত্র স্মৃতির তীরে কোথায় অন্ধকারে লুকিয়ে পড়ল। আমার অন্যান্য ভাই বোন তাদের পিতার কাছে কাঁদিল, রাগল, ভিক্ষার দিল না, ওর সঙ্গে স্কুলে যেতে কিছুতেই পারবো না। না ছেলে না মেয়ে, ওর একটা বেমানান বৃষ্টি। আমার নিজের ভাই বোন আমার নিয়ে লজ্জা পেল। মা বললে লোকটা একটু সব ঘুরিয়ে ফেলেছে একেবারে। প্রেম হলো খুব হাসি। বোপের তো একটাই যারা পাওনাদারের কাছে টাকা আদায়েছে, না করেছে গান, না করেছে কবিতা। আরে জানতে হবে না, ওই গানটা তো কানটা খাড়া করে শুনতে হবে। মানে হলো এর প্রতীক দশভূজা। ম্যাম তো আমাদের কাছে তাই, ঘর সামলায়, বাইরে সামলায়, এত ছেলে মেয়েদের সামলায়। ম্যাম দশভূজা ছাড়া আর কি বা হতে পারে। कमलालय श्रीदेवी कुरिपिंसवे करुणाम्बुरासी মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো শ্রুতি নাটকের অভিনয়ে মিনতি কৃষ্ণা দাস, বৌমা মিঠু মণ্ডল, কণিকা হেনা মণ্ডল। আপনি একটু আসতে বলুন না, এখানে তো আরো একজন নদী। ওই তো আপনার উপায় থেকে ঘুমাচ্ছে, এক্ষুনি আসবেন। অপারেশন হয়ে গেছে, এখন একটু শান্ত হয়ে থাকলে ভালো হতো না? আমি বলছি নিচে চলা নগের আবার গোপ রেখেছে। আরে এর মধ্যে নগেন আবার কোত্থেকে এলো? মা বাবার মাথা থেকে এলো। অনুষ্ঠানের কিছু কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, পুরোটা দেখানো তো সম্ভব নয়। আজকের মতো আমরা অনেক যুদ্ধ করে এই অনুষ্ঠানটা শেষ করে ফেলেছি। যুদ্ধ মানে আর কিছুই না, সময়ের সঙ্গে যুদ্ধ করা। অনুষ্ঠানের এত লম্বা সূচিপত্র ছিল যে সেটা সময়ের সঙ্গে যুদ্ধ করে শেষ করতে হয়েছে। সময় খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিল আর আমরা অনুষ্ঠান শেষ করে উঠতে পারছিলাম না সময় মতো। আর এদিকে দর্শক আসনও ফাঁকা হয়ে যাচ্ছিল খুব তাড়াতাড়ি, সেটাতেই আমরা যুদ্ধ করছিলাম তাড়াতাড়ি করে অনুষ্ঠান শেষ করার। অবশেষে শেষ হয়েছে, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। খুব ক্লান্ত একটা দিন গেছে আজকে, আর আমাদের সকলেরই এবার একটা বড় বিশ্রামের প্রয়োজন। তারপরেই রয়েছে আমাদের অ্যানুয়াল এক্সাম, যেটারও প্রস্তুতি শুরু করতে হবে এবার খুব তাড়াতাড়ি। সামনে চলো। এবার মিশেরা মিশেদের বাড়ি চলে যাবেন, আর আমাদেরও কিছুটা পথ যাওয়া এখনো বাকি থেকে গেছে। কিন্তু হঠাৎ করেই সুমন আমাকে বলে যে আমরা আজকে সোজা বাড়ি যাব না, আমরা কিছুটা ঘুরে ঘুরে যাব। তখন আমি ওকে জানাই
কিছুক্ষণ আগেও মিশা আমাদেরকে বলছিলেন যে তোদের মনে হচ্ছে আজকে ঘুরে ঘুরেই বাড়ি যাবি, যতই রাত হয়ে যাক না কেন সুমন্তকে ঘুরিয়ে ঘুরিয়েই বাড়ি নিয়ে যাবে আজকে। আর সেটা যখন ওকে জানাই ও খুব হাসছিল। আমরা এখন ঘুরে ঘুরে বাড়ি যাচ্ছি, আর বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের 11:30 বেজে যায়। তারপরে আমাদের প্রত্যেক দিনের যে কাজ সেই কাজটা শুরু করি। মানে আমাদের কিছু বাচ্চা রয়েছে, সেই বাচ্চাগুলোকেই এবার খাবার খাওয়াতে হবে। অনেক আগে তাদেরকে খাইয়ে বেরিয়েছিলাম, আমরাও ফিরে যেমন খাওয়া দাওয়া করব তাদেরকেও তো খাওয়া দাওয়া দিতে হবে, তাই তাদেরই খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। এখন তো শুধু এই বাচ্চাগুলোকে হলো, আরও 2টো বাচ্চা আছে, তাদেরও খাওয়ার ব্যবস্থা করতে হবে। সরি, 2টো না, 3টে। আমার আরও একটা জায়গায় এই বেটা ফিসটা রয়েছে, আর তার সাথে আমার কোকো আর মোহনও রয়েছে, তাদেরও খাওয়ার ব্যবস্থা করি। কোকো আজকে ক্যামেরা দেখে খাওয়া দাওয়া বন্ধ করে ক্যামেরার সামনে গিয়েই দাঁড়িয়ে পড়ছে, সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। অন্যদিন খাবার জন্য লাফালাফি শুরু করে দেয়, আর আজকে ক্যামেরা দেখে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে পড়ছে, সুন্দরভাবে পোজও দিচ্ছে। ইদানিং এটা নতুন শিখেছে দেখছি, যখনই ফোন বের করছি তখনই ও সুন্দর করে পোজ দিচ্ছে আমাদের সঙ্গে। যাই হোক, আজকের দিনটা তো এবার শেষ করতে হবে। ওদেরকে খাবার খাইয়ে নিজেরাও খাবার খেয়ে ফ্রেশ হয়ে আজকের মতো এই দিনটা শেষ করে ফেলেছিলাম। কিন্তু কালকের দিনের আরও একটা বড় প্রোগ্রাম আমার রয়েছে। প্রোগ্রাম তেমন কিছু না, আমি বাপের বাড়ি যাব, আমার নাচের ক্লাস করাই ওখানে। বিয়ের আগেই শুরু করেছিলাম, তবে বিয়ের পর বন্ধ ছিল কয়েক বছর। তারপর আবার এই 1 বছর হয়েছে বেলায় ভীষণ গরম পড়ছে, আর গরমের ছুটিও রয়েছে, তাই ঠিক করেছিলাম সকাল সকাল বাড়ি চলে যাব, আর বেলাতে ওদেরকে ক্লাসটাও করিয়ে দেব। কিন্তু আগের দিন এত পরিশ্রম করেছি যে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, শরীরটাও তেমন ভালো লাগছিল না। তাই সুমন নিজেই বলল ও দিতে যাবে আজকে আমাকে বাড়িতে, যেহেতু ওর ছুটি রয়েছে। তাই কোকো আর মোহনকে খাইয়ে দিয়ে বাড়ির লোকের কাছে ওদের দুজনকে রেখে আমি আর সুমন বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। আকাশটা এত সুন্দর যে চোখ সরাতেই ইচ্ছা করছে না, আর ক্যামেরা বন্ধ করতেও ইচ্ছে করছে না। অনেক দিন বেড়াতে যাওয়া হয়নি। এই গরমের ছুটিতে বেড়াতে না যাওয়ার আমাদের একটা বড় কারণ হলো আমরা লাদাখ বেড়াতে যাব, আর সুমন লং ড্রাইভে বেরোনোর আনন্দ নিচ্ছে। অনেক দূর না গেলেও খুব কম রাস্তাও যাচ্ছি না আমরা। সুন্দর পরিবেশ, আকাশটাও খুব সুন্দর নীল হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে শরতের আকাশ উকি দিচ্ছে, কিন্তু শরৎ এখনো অনেক দেরি রয়েছে। আর এদিকে রাস্তাও সুন্দর চওড়া হয়ে গিয়েছে, আর তার সাথে রাস্তাও ফাঁকা রয়েছে, খুব মাঝে মাঝে গাড়ি যাচ্ছে। আজকে আমরা বর্ষাগ্রাম দিয়ে বাড়ি না গিয়ে মনেখালি দিয়ে বাড়ি যাচ্ছিলাম। এদিকে রাস্তাটাও বেশ সুন্দর লাগছিল। এদিক গাড়ি করে 5-6 জন মিলে ঘুরে ঘুরে যাবো। জগন্নাথের মন্দির ঘুরে ঘুরে। দশহরায় আমাদের বাড়িতে খুব বড় করে পুজো হয়, তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের নতুন ভিডিওতে।